আমরা যখন নির্বাচনের কথা বলি তখন শুধু হার-জিত বা রাজনৈতিক দলের কথাই ভাবি, কিন্তু এর গভীরে যদি তাকাই, নির্বাচন আসলে শাসনের জন্য ডেটা ইঞ্জিনিয়ারিং। প্রতিটি ভোট একটা ডেটা পয়েন্ট, যা মানুষের চাহিদা আর আকাঙ্ক্ষার কথা বলে। চলুন এই ডেটা ব্যবহার করেই আমরা চণ্ডীপুর বিধানসভার রাজনৈতিক পট পরিবর্তনের কারণটা বোঝার চেষ্টা করি। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক কি দেখব, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা চণ্ডীপুরের মানুষের মনের কথা বোঝার চেষ্টা করব। তারপর 2023-এর রায় থেকে আসা 3টে বড় সংকেত বিশ্লেষণ করব। এরপর দেখব এই পরিবর্তনের পেছনের আসল কারণগুলো কি, এবং সবশেষে ঘুরে দাঁড়ানোর পথ কি হতে পারে তা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক চণ্ডীপুরের একেবারেই ভেতর থেকে। যে কোনো জায়গার রাজনীতি বুঝতে হলে সবার আগে সেখানকার মাটি আর মানুষের কথা বুঝতে হয়। তাই ত্রিপুরার এই 52 নম্বর বিধানসভা কেন্দ্রের মানুষের অগ্রাধিকারগুলো বোঝা আমাদের প্রথম কাজ। এই হল চণ্ডীপুর। এখানকার মানুষ কিন্তু রাজনীতিকভাবে দারুণ সচেতন। তারা শুধু মতামত তৈরি করেন না, সেই মতামত তারা ব্যালট বাক্সে গিয়ে দিয়েও আসেন, আর এটাই তাদের সক্রিয় অংশগ্রহণের সবচেয়ে বড় প্রমাণ। এই সংখ্যাটা দেখুন, ৮৩ থেকে ৯২%। ভাবুন একবার, এটা কিন্তু সাধারণ কোনো সংখ্যা নয়। এত বিপুল পরিমাণে ভোটদান এটাই প্রমাণ করে যে এখানকার মানুষ বিশ্বাস করে তাদের প্রত্যেকের ভোটের মূল্য আছে, তাদের কণ্ঠস্বরের দাম আছে। কিন্তু তাদের কণ্ঠস্বর আসলে কি বলছে? কিসের জন্য তারা ভোট দেন? তাদের প্রতিদিনের সমস্যাগুলো হলো ভাঙা রাস্তা, যখন তখন চলে যাওয়া বিদ্যুৎ, জল আর সেচের অভাব, তরুণদের জন্য চাকরির অভাব, জ্বালানি আর সারের দাম বৃদ্ধি, আর ভালো স্বাস্থ্য ও শিক্ষার প্রয়োজন। দিন শেষে যে কোনো সরকারের আসল পরীক্ষা হয় এই সমস্যাগুলোর সমাধানের মাধ্যমে। এবার আসা যাক 2023-এর রায়। এই রায়টা খালি চোখে দেখলে মনে হবে খুব সাধারণ, কিন্তু ডেটা বলছে অন্য কথা। এর মধ্যে লুকিয়ে আছে 3টে বড় সংকেত, যা এক রাজনৈতিক ভূমিকম্পের সমান। প্রথম সংকেতটা দেখুন, সিপিআইএমের ভোট শেয়ার। 2013 সালে যেখানে তাদের ভোট ছিল প্রায় 58%, 2023-এ তা কমে দাঁড়িয়েছে 41%-এর কিছু বেশি। মানে কয়েক দশকের একটা মজবুত দুর্গ যেন ভেঙে পড়েছে। এর ঠিক উল্টো ছবিটা হল দ্বিতীয় সংকেত, বিজেপির অবিশ্বাস্য উত্থান। ভাবা যায়, 2013 সালে যাদের ভোট 2%-এরও কম ছিল, তারাই আজ প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে। এই বদলটা সত্যিই নাটকীয়। আর 3 নম্বর সংকেত, যা এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে, তা হল টিপ্রামোথার আগমন। ত্রিপুরার উপজাতি সম্প্রদায়ের আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে এই দলটা একটা নতুন এবং শক্তিশালী রাজনৈতিক স্তম্ভ হয়ে উঠেছে, যারা প্রায় 13% ভোট পেয়েছে। আর এই 3টে শক্তির লড়াইয়ের ফল মাত্র 577 ভোটের ব্যবধান। মানে আক্ষরিক অর্থেই একটা ফটো ফিনিশ। এখানে প্রত্যেকটা ভোটের দাম ছিল, প্রত্যেকটা মানুষের মতামত গণনা করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা বদল হলোটা কি করে? এটা তো একদিনে হয় না। এর পেছনে অনেকগুলো পদ্ধতিগত কারণ কাজ করেছে। চলুন সেই কারণগুলো একটু তলিয়ে দেখি। সবচেয়ে বড় কারণগুলোর একটা হল কংগ্রেসের ভোট ব্যাংকের প্রায় অদৃশ্য হয়ে যাওয়া। একটা সময় যারা প্রায় 40% ভোট পেত, তাদের ভোট প্রায় শূন্যে নেমে আসে। এই যে একটা বিরাট রাজনৈতিক শূন্যস্থান তৈরি হল, সেটাই পূরণ করেছে বিজেপি। এর ফলে চণ্ডীপুরের রাজনৈতিক লড়াইয়ের চেহারাটাই পুরো বদলে গেছে। যে লড়াইটা আগে ছিল মূলত সিপিআইএম আর কংগ্রেসের মধ্যে, মানে একটা দ্বিমুখী লড়াই, এখন সেটা হয়ে গেছে সিপিআইএম, বিজেপি আর টিপ্রার মধ্যে একটা জটিল ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। এই রকম একটা সময় যখন রাজনৈতিক তর্ক বিতর্ক তুঙ্গে, তখন একটা কথা মনে রাখা খুব জরুরি। আমাদের সংবিধান আমাদের কথা বলার, নিজেদের মত প্রকাশের মর্যাদা দিয়েছে, কিন্তু সেই অধিকারের সাথে একটা দায়িত্বও আসে, আর তা হল তথ্যের ভিত্তিতে কথা বলার, সমাজকে গড়ার, ভাঙার নয়। এই টাইমলাইনটা দেখলে পুরো গল্পটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। দেখুন কিভাবে 1993 থেকে 2013 পর্যন্ত একটা স্থিতিশীল অবস্থা ছিল। তারপর 2018-তে শুরু হলো সেই বদলের ঝড়, আর 2023-এ আমরা পেলাম এক সম্পূর্ণ নতুন রাজনৈতিক বাস্তবতা। চণ্ডীপুরের এই যাত্রাটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। যখন জেতার ব্যবধান মাত্র 577, তখন প্রার্থীদের ব্যক্তিগত দিকগুলো কিন্তু ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলে। এখানে 2 প্রধান প্রার্থীর দিকে তাকালে আমরা কিছু ভিন্ন চিত্র দেখতে পাই। একদিকে অভিজ্ঞতা, অন্যদিকে তারুণ্য আর ক্ষমতাসীন দলের সমর্থন। এই ছোট ছোট বিষয়গুলো অনেক সময় নির্ণায়ক হয়ে ওঠে। তাহলে এমন পরিস্থিতিতে কোনো দল যদি তার হারানো জমি ফিরে পেতে চায়, তাদের কি করতে হবে? এর জন্য একটা চৌকস এবং সুসংগঠিত পরিকল্পনার দরকার। আমরা এটাকে বলছি চতুর্মুখ মতবাদ।
মানে একটা চারমুখী কৌশল যা আস্থা আর সুশাসন ফিরিয়ে আনার একটা ব্লুপ্রিন্ট হতে পারে। এই কৌশলের 4টে প্রধান দিক। একেবারে তৃণমূল স্তরে মানুষের সাথে আবার যোগাযোগ করা, বিশেষ করে এসসি, ওবিসি, মহিলা আর তরুণদের সমস্যাগুলো শোনা। 2 উপজাতি সম্প্রদায়ের জন্য একটা বিশ্বাসযোগ্য পরিকল্পনা সামনে আনা। 3 দলের কর্মীদের চাঙা করা আর প্রার্থীর ভাবমূর্তি ঠিকভাবে পরিচালনা করা। আর 4 আধুনিক উপায়ে পরিষ্কারভাবে নিজেদের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর এখানেই আসল কথাটা, এই কৌশলটা শুধু ভোটে জেতার জন্য নয়। যখন কোনো দল মানুষের দৈনন্দিন সমস্যাগুলো যেমন রাস্তা, চাকরি বা স্বাস্থ্য এগুলো মন দিয়ে শোনে, সেটাই তো একটা ভালো জনমুখী সরকার গড়ার সেরা ব্লুপ্রিন্ট হয়ে ওঠে। রাজনীতি থেকে শাসনের পথে এটাই হলো আসল সেতু। মানুষের কথা শুনতে হলে তাদের তথ্যও জানতে হয়, কিন্তু এখানে একটা পবিত্র দায়িত্ব থাকে। যখন কেউ ভরসা করে, সম্মতির ভিত্তিতে কোনো তথ্য দেয়, তখন তা যেন শুধু সেই নির্দিষ্ট কাজেই ব্যবহার করা হয়। একজন মানুষের মর্যাদা আর তার ব্যক্তিগত গোপনীয়তার প্রতি এই সম্মানটা অলঙ্ঘনীয়। শেষ পর্যন্ত নেতাদের সামনে 2টো রাস্তা খোলা থাকে। তারা কি বিভাজনের ওপর জোর দেবেন, যা আমাদের একে অপরের থেকে দূরে সরিয়ে দেয়, নাকি সেই সাধারণ প্রয়োজনগুলোর ওপর মনোযোগ দেবেন যা আমাদের সবাইকে এক করে? প্রশ্নটা হল, পথ কোনটা হবে, বিভাজন নাকি উন্নয়ন? আসল লক্ষ্যটা কিন্তু পরের নির্বাচন হওয়া উচিত নয়, হওয়া উচিত পরবর্তী প্রজন্ম। আর তার জন্য সেবা, উন্নয়ন আর ঐক্যের রাজনীতি ছাড়া আর কোনো বিকল্প নেই। এটাই একমাত্র ব্লুপ্রিন্ট যা সত্যিই জিততে পারে। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন। mgr@blueprintstrategies.ai এই ইমেল ঠিকানায় বা 08042041602 নম্বরে ফোন করুন। রাজনীতির